উপকূল তছনছ, জেলায় জেলায় ভারী বৃষ্টি ছড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল এখন নিম্নচাপ। বরিশালের 7 জনের মৃত্যু, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, শহরে জলাবদ্ধতা। বরিশালের আতঙ্ক ভাঙা বাঁধ, বারবার ক্ষতির মুখে উপকূলের বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ চিহ্নিত 50টির বেশি এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি। এবং সঠিক সময়ে দেয়া হচ্ছে না সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা, প্রভাব পড়ছে প্রজননে, দাবি গবেষকদের। সময় পুনর্নির্ধারণের পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। শুরুতেই রেমাল প্রসঙ্গ। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়ায় আছেন শাকিল মাহমুদ এবং নোয়াখালীর হাতিয়ায় সাইফুল্লাহ কামরুল। শুরুতেই যাচ্ছি শাকিলের কাছে। দেখুন, গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় রেমাল যে তাণ্ডব চালিয়েছে তা এখন কিছুটা কমলেও এখনও কিন্তু উপকূলীয় যে এলাকা আছে সেখানে কিন্তু ঝড়ো বাতাস বইছে, তার সাথে সাথে কিন্তু বৃষ্টি পড়ছে। এবং এই মুহূর্তে আমি আছি পটুয়াখালীর একটি গ্রামে, এবং এই গ্রামটির নাম হচ্ছে সিরাজপুর। এবং এই সিরাজপুরে যে এই এলাকাটি আছে, এই সিরাজপুরে কিন্তু একটি বাঁধ আছে। সেই বাঁধটি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে বলে কিন্তু জানিয়েছে স্থানীয়রা। তারা বলছে যে দীর্ঘদিন পর্যন্ত আসলে এই বাঁধে যখন ফাটল ধরে, সেই ফাটলের পরে এই বাঁধে কোনো যেহেতু মেরামত করা হয়নি, সেই কারণেই এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এই বাঁধটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই বাঁধ ভেঙে কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু পানি, জোয়ারের যে পানি সেটি ছড়িয়ে পড়েছে, এবং এর ফলে কিন্তু ব্যাপক ঘরবাড়ি কিন্তু পানির নিচে চলে গেছে। এবং বেশ কিছু আসলে যেহেতু ঝড়ো বাতাস বইছে, তাই অনেক গাছপালা ভেঙে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও 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 আমরা আমাদের সাথে কথা হয়েছে বিভাগীয় কমিশনারের সাথে। বিভাগীয় কমিশনার যেটি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত মোট এই ঘূর্ণিঝড়ের কারণে বরিশাল বিভাগে 7 জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডে। পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে বরিশাল বিভাগে মোট 3200 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 96 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ। তার ভিতরে এরই মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 7টি পয়েন্টকে চিহ্নিত করেছে। এই 7 পয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের বেড়িবাঁধে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে দ্রুতই তা জানানো হবে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনার। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা যাব নোয়াখালীতে। নোয়াখালীতে আছে সহকর্মী সাইফুল্লাহ কামরুল, জানবো সেখানকার খবর। গতকাল থেকে নোয়াখালীর হাতিয়া সহ 5টি উপকূলীয় উপজেলাতে বৈরী আবহাওয়া চলছে। বিশেষ করে গতকালকে দুপুরে যে জোয়ার হয়েছে, সেই জোয়ারে স্বাভাবিকের চাইতে প্রায় 10-12 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধির কারণে হাতিয়ার 9টি উপজেলাতে প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। এছাড়া হাতিয়ার, ডালচর এবং খাসিয়াচরে আরো 20,000 মানুষ, মোট 50,000 মতো মানুষ এখন পানিবন্দী হয়ে অবস্থা আছে। এছাড়া জলের কারণে এবং জড়ো হওয়ার কারণে অনেকগুলো গাছ ভেঙে পড়েছে, এবং নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন ছোট ছোট গড়, খুবলি গড়গুলো ভেঙে পড়েছে। এছাড়া নোয়াখালীর হাতিয়া, নিজুমদ্বীপ সহ বিভিন্ন 5টি উপজেলাতে কমপক্ষে 1000 পুকুরের মাছ ভেসে গেছে, এবং শতাধিক মাছের প্রজেক্ট ভেসে গেছে। নোয়াখালীর যিনি হাতিয়া অঞ্চলের সংসদ সদস্য আছেন মোহাম্মদ আলী, তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন তিনি এই হাতিয়ার ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি ডিউ লেটার দিয়েছেন। তাছাড়া তিনি এই ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন ক্ষয়ক্ষতি নির্ণয়ের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে নিতে যাওয়া হয়েছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মকর্তারা এখনো অনেক জায়গায় বুঝতে পারেনি, যার কারণে ক্ষয়ক্ষতির পুরো জানতে পারেনি।
নোয়াখালীর ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজ দুপুর 2টা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির পরিপূর্ণ কোনো তথ্য পায়নি। এদিকে গতকাল দুপুর থেকে নোয়াখালীর 5টি উপকূলীয় উপজেলা সহ নোয়াখালীর 9টি উপজেলাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে এখানকার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে ব্যাহত হচ্ছে। এই সব মিলে এই ছিল নোয়াখালীর হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী এবং নোয়াখালীতে। বিভাগীয় সময়ে আরও থাকছে। 8 বছরও শেষ হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ নকশায় বারবার পরিবর্তনের অজুহাত ঠিকাদারের, ক্ষুব্ধ চিকিৎসকরা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানতে এই মুহূর্তে ভোলার লালমোহনে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছিল দ্বীপ জেলা ভোলায়, সেটা আজকেও চলছে। আজকেও গতকাল শুরু হওয়া যে ভারী বৃষ্টি দমকা হওয়া, সেটা এখনো অব্যাহত থাকে। আসলে ভোলা উপকূলীয় এলাকার মানুষের চরম দুর্ভোগ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ভোলায় আমরা তিনজন মারা যাওয়ার খবর পেয়েছি। এর মধ্যে একজন শিশু রয়েছে, দৌলতপুরে একজন শিশু, লালমোহনে একজন গৃহিণী এবং বুরহানুদ্দিনে একজন কৃষক মারা গেছে। আমরা স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2 শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং 2000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন এখানে যে একটি লালমোহনের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে মোহাম্মদিয়া মাদ্রাসা গজারিয়ার এই মাদ্রাসা ভবনটিও গতকাল রাতে দুমড়ে মুচড়ে পড়ে আছে। এরকম বিচ্ছিন্নভাবে মেঘনা এবং তেঁতুলিয়া পাড়ের বহু অঞ্চলে এরকম ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর আমাদের কাছে আসতেছে। এ পর্যন্ত ঘর চাপা এবং গাছ পড়ে অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সাগর মোহনার ঢালচর এবং চর কুকরিমুকরি থেকে। ঢালচরে স্বাভাবিকের চেয়ে 7 থেকে 8 ফুট পানিতে গত 2 দিন তলিয়ে থাকার কারণে সেখানের বহু ঘরবাড়ি এবং গবাদি পশুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু ভেসে গেছে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির তালিকা আমাদেরকে দিতে পারেনি। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করতে পারেনি, তালিকা করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তাদের ভোলা জেলার প্রায় 370 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, যেগুলি মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করার জন্য কাজ করে, রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 18টি স্থানে প্রায় 1 কিলোমিটারের মতো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধগুলো যদি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হয় তাহলে বাঁধ ছুটে গিয়ে লোকালয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু উপকূলীয় ভোলার উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আসলে কাটেনি। তো এ ছিল আমার কাছে ভোলার লালমোহন থেকে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভোলার লালমোহনে। ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ, ফেনীর সোনাগাজীর জেলেপাড়া এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। রেমাল যখন অতিক্রম করছে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীতে আমরা রয়েছি। সেই উপকূলীয় উপজেলা সোনাগাজীতে আমরা দেখেছি 11টার দিকে কিন্তু 11টার পর জোয়ার আসে। যে জোয়ারটি আসার কথা ছিল দুপুর 2টোর পরে, স্থানীয়রা যারা জানিয়েছেন দুপুর 2টোর পরে জোয়ার আসার কথা থাকলেও সেই জোয়ারটি কিন্তু 11টার পরে আসতে শুরু করে এবং অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বা পানির উচ্চতায় কিন্তু বেশি ছিল। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় ঘেরের ভেরি ভেঙে পানি ঢুকেছে, অনেক মৎস্যকের ভেসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই বা গত 2 দিন থেকেই কিন্তু যে মৎস্য আরোহণকারী যারা রয়েছে তাদের ট্রলারগুলো কিন্তু এই সোনাগাজীর উপকূলীয় উপজেলা যে জেলেপাড়া এলাকায় রয়েছে এবং স্থানীয় জেলেরা যেটা জানিয়েছেন গতকাল রাতভর কিন্তু তারা এ সকল তাদের মাছের ট্রলার এবং বিভিন্ন জিনিসপত্র পাহারা দিয়েছেন। কারণ অনেক সময় তুফানে এসে তাদের রশি ছিঁড়ে গিয়ে অনেক ট্রলার ডুবে গিয়ে যায় এবং কিছু ট্রলার ডুবেও গিয়েছে। এবং আমরা যদি বলি গতকাল রাতে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তেমন কোনো
প্রভাব ফেনীতে পড়েনি। কারণ হচ্ছে আবহাওয়া থেমে থেমে কিছু বৃষ্টি ছিল এবং আবহাওয়া ছিল এমন কিছুটা ঠান্ডা এবং বাতাসের গতি ছিল ধীরগতি, মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া হলেও তেমন গতি ছিল না। কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি ভোর থেকেই বাতাসের তীব্রতাও যেমন বাড়ে, সেই সাথে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে শুরু করে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এভাবে বাতাসের গতি অব্যাহতভাবে রয়েছে এবং সেই সাথে কিন্তু থেমে থেমে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো অজরে বৃষ্টি, কখনো কিন্তু খুব ঝড়ো বৃষ্টি হচ্ছে। এবং অনেক জায়গায় আমরা দেখেছি বা স্থানীয় প্রশাসন থেকে যেটা কথা বলেছি, 43টি যে সাইক্লোন সেন্টার প্রস্তুত করা হয়েছিল গতকাল রাতে, যেহেতু কোনো প্রভাব ছিল না, যার কারণে কিন্তু সেখানে তেমন কোনো মানুষজন উঠেনি। হাতে গোনা কিছু লোক উঠলেও তারা কিন্তু আবার বাড়িতে ফিরে যায়। কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলায় যখন তীব্রতা বাড়ে, এসব চরাঞ্চল জুড়ে যেসব গবাদি পশু নিম্নাঞ্চল থেকে বিভিন্ন উঁচু অঞ্চলে নিয়ে আসছিল, তারা চেষ্টা করেছিল সকালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নিম্নাঞ্চল যে আউটার ভেরিবাদের ওই পাশে যখন আউটার ভেরিবাদ না থাকায় সেসব অঞ্চল কিন্তু জোয়ারে তলিয়ে গিয়েছে, যার কারণে যে সকল পশু রয়েছে গবাদি পশু তারা কিন্তু সেসব অঞ্চলে নিয়ে যেতে পারেনি। আর স্থানীয় প্রশাসন যেটা জানিয়েছেন, কয়েকটি জায়গায় কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বসত ঘর, এবং কিছু কিছু এলাকায় কিছু গাছ পড়েছে এমন খবর কিন্তু তারা পেয়েছেন। কিন্তু আসলে ক্ষয়ক্ষতি কেমন সেটি কিন্তু নিরূপণ করতে স্থানীয় প্রশাসন কিন্তু তৃণমূল পর্যায়ে যেতে পারছে না, যেহেতু এখন আবহাওয়াটা বৈরী এবং অনেক জায়গায় কিন্তু আবহাওয়ার যে গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু তারা চলাফেরা অনেকটা সাবধানে করতে হচ্ছে। আর যেটা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু জোয়ার অনেকটা কিন্তু যে জোয়ারের গতি তা কিন্তু কিছুটা কমেছে। স্থানীয়রা ধারণা করেছিল যে এই যে জোয়ারের গতি সেটি যদি আরো ঘন্টাখানেক যদি অব্যাহত থাকে তাহলে লোকালয়ে কিন্তু পানি ঢুকে যেতে পারতো। আর এই যে সোনাগাজীর বিশাল চরাঞ্চল জুড়ে কিন্তু যে চর জেগেছে, সেসব চরাঞ্চল দখল করে কিন্তু মৎস্য ঘের তৈরি করেছে বিভিন্ন প্রভাবশালী মহল, যার কারণে কিন্তু এসব চরের পানি কিন্তু সামান্য বৃদ্ধি পেলে বা জলস্রোতের পানি বৃদ্ধি পেলে এখন কিন্তু লোকালয়ে বা যেখানকার যে শহর রক্ষা বা গ্রাম রক্ষা বাঁধ রয়েছে সে সকল সুরক্ষা বাঁধের উপরে আঘাত আনে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। বরিশালে নির্মাণাধীন বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণে প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়েও নির্মাণ কাজ শেষ হয়নি। 2017 সালে নগরীর আমানতগঞ্জে শুরু হওয়া 200 শয্যা শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালটির নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2019 সালে, কিন্তু নির্ধারিত সময়ের পর 5 বছর মেয়াদ বাড়িয়ে 2024 সালের জুনে হস্তান্তরের কথা থাকলেও তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ও গণপূর্ত অধিদপ্তরের দাবি, করোনা মহামারী, নকশায় পরিবর্তন সহ নানা জটিলতায় নির্মাণ কাজে দেরি হয়েছে। রেমালের তাণ্ডবে বাঁধ ভেঙে বরগুনায় তলিয়েছে নিম্নাঞ্চল। এই মুহূর্তে বড়ইতলা এলাকায় আছেন রিপোর্টার মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি এবং জমজমাট হয়ে যাচ্ছিল এবং রাতে কিন্তু ঝড়ো হাওয়া বৃষ্টিপাত হয় এবং ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এখানে এই যে বড়ইতলা রয়েছে যে ফার্স্ট স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ কিন্তু ভেঙে গেছে এবং ভেঙে নদী থেকে এখানকার প্রায় 100টি বাড়ির ভিতর কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখানকার মানুষের পানিবন্দী অবস্থায় ছিল প্রায় 17 ঘন্টা। তবে এবারে সেখানে এই ঘূর্ণিঝড়গুলি ব্যতিক্রম ঘটনা, কিন্তু একই ঘূর্ণিঝড়ে কিন্তু 3 বার কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল এখানকার মানুষ। তবে এই যে এখানকার যে 5টি স্তর যে ভেঙে গেছে ঘূর্ণিঝড়ের কারণে, এই 5টি স্তর ভাঙার কারণে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে আমাদের কাছে যে 800 জিওমেট রয়েছে, 800 জিওমেট দ্বারা অতি সত্তর তারা এদিকে কাজ করে দিবে। তো আপনার হলো বরগুনা জেলা 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এর ভিতর 1.5 কিলোমিটার বেড়িবাঁধ স্বীকৃতি রয়েছে। এই ছিল আমার কাছে বড়ইতলা থেকে বেড়িবাঁধ বেড়িবাঁধের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপকূল তছনছ, জেলায় জেলায় ভারী বৃষ্টি ছড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল এখন নিম্নচাপ। বরিশালে 7 জনের মৃত্যু, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, শহরে জলাবদ্ধতা। বরিশালের আতঙ্ক ভাঙা বাঁধ, বারবার ক্ষতির মুখে উপকূলের বাসিন্দারা, ঝুঁকিপূর্ণ চিহ্নিত 50টির বেশি এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি। এবং সঠিক সময়ে দেয়া হচ্ছে না সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা, প্রভাব পড়ছে প্রজননে, দাবি গবেষকদের, সময়ে পুনর্নির্ধারণের পরামর্শ।
এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।